বন্ধুরা, গত ক্লাসে আমরা সান্দ্র বল নিয়ে আলোচনা করেছিলাম। সান্দ্র বল নিয়ে সৃজনশীল প্রশ্ন দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সান্দ্র বলের ওপরে তাপমাত্রার প্রভাব নিয়ে আর স্টোকসের সূত্র ও অন্যান্য জিনিস নিয়ে। তো সান্দ্র বলের ওপরে তাপমাত্রার প্রভাব, সান্দ্র বল এই তাপমাত্রার প্রভাবটা যে আছে সেই প্রভাবটা আবার তরলের জন্য একরকম, গ্যাসের জন্য আরেক রকম। তো তরলের জন্য যদি দেখি, তরল পদার্থে তুমি ধরো তাপমাত্রা বাড়ালে কি হয়, তরল পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা কমে যাবে। আন্তঃআণবিক আকর্ষণ বলই কিন্তু সংশক্তি বলটা তৈরি করে। সংশক্তি বলটা কি ছিল? পদার্থের নিজস্ব অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটাই হচ্ছে সংশক্তি বল। তো আন্তঃআণবিক বল কমে গেলে নিজস্ব অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কমে যাবে, মানে সংশক্তি বলটা কমে যাবে। তার মানে আমি যদি তোমাদেরকে একটু এঁকে দেখাই, জিনিসটা হচ্ছে এরকম যে আগে তরলের অণুগুলো ধরো এইভাবে ছিল, খুবই কাছাকাছি ছিল তাপমাত্রা যখন কম ছিল, আর তাপমাত্রা যখন বাড়ানো হলে জিনিসটা যেটা হয়েছে, তরলের অণুগুলো পরস্পর থেকে একটু দূরে সরে গিয়েছে। সো এই সিচুয়েশনটা ঘটেছে। সো এখান থেকে এই জিনিসটা ঘটেছে তাপমাত্রা বাড়ানোর ফলে। তো এই তাপমাত্রা বাড়ালাম, অণুগুলো পরস্পর থেকে দূরে সরে গেল, সংশক্তি বল কমে গেল, তাহলে একটা তরলের ওপর দিয়ে আরেকটা তরলের চালনা কিন্তু সহজ হবে। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, তোমরা যদি দেখো এইখানে একটা তরলের স্তর আরেকটা তরলের স্তরের উপর দিয়ে যেইভাবে চলতে পারবে, ধরো এদিকে চলতেছে এদিকে চলতেছে, এরা যেভাবে চলাচল করতে পারবে, এইখানে কিন্তু চলাচলটা আরও বেশি স্মুথ হবে, রাইট? কারণ এই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে অনেকখানি গ্যাপ রয়েছে, আর এখানে কিন্তু তাদের মধ্যে গ্যাপটা কম, রাইট? তো আমাদের তাপমাত্রা বাড়ালে আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে যায়, আর আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে গেলে আমাদের যে মুক্ত প্রবাহ আর সান্দ্র বল, এই সান্দ্র বল কিন্তু কমে যাচ্ছে, রাইট? মুক্ত প্রবাহ বেড়ে যাওয়ার অর্থ কি? তারা একটা একটার উপর দিয়ে ভালোভাবে প্রবাহিত হতে পারে, আর সান্দ্র বল কি? বাধাদানকারী বল। সো বাধাটা কমে যায়। দেখতেই পাচ্ছ এখানে বাধাটা কম, এখানে বাধাটা বেশি, মানে এখানে সান্দ্র বল বেশি, এখানে সান্দ্র বল কম। তাহলে তোমাদের এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, তরলের জন্য তাপমাত্রা বাড়লে সান্দ্র বলের কি হয়? সান্দ্র বল হ্রাস পায়। আর যদি ক্ষতে আসে, অনুধাবনে আসে যে সান্দ্র বলের প্রভাবটা তরলের জন্য আলোচনা করো, তাপমাত্রার প্রভাবটা সান্দ্র বলের ক্ষেত্রে তরলের জন্য আলোচনা করো, তাহলে এই জিনিসগুলো ভাঙিয়ে তোমরা নিজের ভাষায় লিখবে। তাপমাত্রা বাড়ালে আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যায়, সংশক্তি বল কমে যায়, ফলে মুক্ত প্রবাহের তৈরি হয়, আর মুক্ত প্রবাহের তৈরি হলে বাধাদানকারী বল অর্থাৎ সান্দ্র বল কমে যায়। তো এইভাবে ভাঙিয়ে লিখবে। এবার আসি গ্যাসের জন্য। সো গ্যাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা যদি তাপমাত্রা বাড়াই গ্যাসের জন্য, আমরা একটা কনসেপ্ট সেটা হচ্ছে তাপমাত্রা বাড়ালে গ্যাসের অণুগুলো ছোটাছুটি বেড়ে যাবে। একটু চিন্তা করে দেখো, তোমরা বলতে পারো ভাইয়া গ্যাসের জন্য কেন ভিন্ন হলো? গ্যাসের জন্য তো তাপমাত্রা বাড়ালে আন্তঃআণবিক বল কমে যায়। বেসিক্যালি গ্যাস অলরেডি, মানে আগে থেকেই গ্যাসের অণুগুলো একটা একটা থেকে অনেক অনেক দূরে থাকে, অর্থাৎ তাদের মধ্যে আন্তঃআণবিক বলের মানটা কিন্তু অলরেডি প্রায় শূন্যের কাছাকাছি, মানে ওর সাথে ওর আকর্ষণ বলের মান, ওর সাথে ওর আকর্ষণ বলের মান প্রায় শূন্যের কাছাকাছি। তো এই যে শূন্যের কাছাকাছি আকর্ষণ বল, এটা আর কমার মতো কিছু নাই। তার মানে তাপমাত্রা যদি বাড়াও, সেই ক্ষেত্রে আন্তঃআণবিক বল কমে যাওয়ার যে প্রভাবটা, এই ঘটনাটা আর হচ্ছে না। অলরেডি তারা মুক্ত প্রবাহ করতেছে গ্যাসের ক্ষেত্রে। তো তাপমাত্রা বাড়লে সেই ক্ষেত্রে আরও যেটা দেখা যায়, তাপমাত্রা বাড়ালে গ্যাসের জন্য গ্যাসের অণুগুলোর ছোটাছুটি বেড়ে যায়। অর্থাৎ সে ধরো আগে অল্প বেগে যেত, এখন সে বেশি বেগে যাবে, এখন তার ছোটাছুটির পরিমাণ বেড়ে যাবে, এখন তার ছোটাছুটির মান বেড়ে যাবে। তো প্রত্যেকেরই ছোটাছুটির মান বেড়ে যাবে। সো তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বেড়ে যায়, আর ছোটাছুটি বেড়ে যায়, গতিশক্তি বেড়ে যাওয়া মানে বেগ বেড়ে যাওয়া। আর এই যে একটা সূত্র লিখলাম, এই সূত্রটা বেসিক্যালি তোমরা এখনও শিখোনি। এটা তোমরা শিখবে কোথায়? এটা তোমরা শিখবে দশম অধ্যায়। আমাদের দশম অধ্যায় ফিজিক্সের একটা ডেডিকেটেড অধ্যায় আদর্শ গ্যাস রয়েছে। সো ওইখানে আমরা গ্যাস নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো ওখানে তোমরা জানতে পারবে সিআরএমএস কি। এখন সিআরএমএস সম্বন্ধে জাস্ট একটু ধারণা দিই। এটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। এটা হচ্ছে গ্যাসের অণুর বেগ বোঝায় আর কি। এটা তাপমাত্রার সাথে বর্গমূলের সমানুপাতিকে সম্পর্কিত, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে তাদের বেগ বেড়ে যাবে। সো এই কথাটা তোমরা এই চ্যাপ্টারে যদি আসে তাহলে জাস্ট লিখে রাখবে, ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া দরকার নেই। আর এটা নিয়ে ডিটেলসে আলোচনা শিখবে দশম অধ্যায়ে। তো যাই হোক, যেটা বলছিলাম যে তাপমাত্রা বাড়ালে গ্যাসের অণুগুলোর ছোটাছুটি বেড়ে যায়, আর ছোটাছুটি যদি বেড়ে যায় তাদের মধ্যে কি হবে? সংঘর্ষ বেড়ে যাবে। চিন্তা করে দেখো, এখন তারা কি বেশি সংঘর্ষে লিপ্ত হবে না? তাপমাত্রা কম থাকা অবস্থায় কিন্তু তাদের ছোটাছুটি অল্প ছিল, সংঘর্ষ অল্প ছিল। তাপমাত্রা বাড়ালে কিন্তু তাদের মধ্যে ছোটাছুটি বেড়ে যাবে, সংঘর্ষ বেড়ে যাবে। তো সংঘর্ষ যদি বেড়ে যায়, সংঘর্ষ বেড়ে গেলে সান্দ্র বল কি? বাধাদানকারী বল না? সো বাধাদানকারী বলও কিন্তু বেড়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে একটা একটার সাথে ধাক্কা খাবে বেশি, ধাক্কা খাওয়া মানে বাধা পাওয়াই মানে সান্দ্রতা
যেহেতু প্রবাহী পদার্থ লিকুইড বা গ্যাস, প্রবাহী পদার্থের ক্ষেত্রে সান্দ্রতা আছে, সো বাধা পাচ্ছে মানে সান্দ্রতা আছে। তো এই ক্ষেত্রে তাপমাত্রা বাড়ানোর ফলে বাধা বেশি হয়েছে, তার মানে সান্দ্রতা বেশি দেখা যাবে। তো আমরা দুইটার কিন্তু উল্টা ইফেক্ট দেখলাম, তরলের জন্য তাপমাত্রা বাড়লে সান্দ্রবল কমে, গ্যাসের জন্য তাপমাত্রা বাড়লে সান্দ্রবলের মানটা বাড়ে। তো যাই হোক, আমরা সান্দ্রবল নিয়ে এখন একটা কনসেপচুয়াল আলোচনা করব, সেটা হচ্ছে স্টোকসের সূত্র। আমরা সান্দ্রবল নিয়ে অলরেডি একটা সূত্র দেখেছি, সেটা ছিল নিউটনের সূত্র। সো স্টোকসের সূত্রটা একটু বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ স্টোকসের সূত্র থেকে আমাদের একটা নতুন কনসেপ্ট ডেভেলপ হবে, প্রান্তবেগ, আর ওইটা থেকে ম্যাথ আসে বলতে গেলে। তো সান্দ্রবল রিলেটেড স্টোকসের সূত্রটা আমরা পড়ব। তো স্টোকসের সূত্রটা একটা পার্টিকুলার কেসের জন্য প্রযোজ্য। কোনো জলাধার বা তরলের সংরক্ষিত স্তরের মধ্যে দিয়ে যদি আমরা কোনো কঠিন গোলক আকৃতির বস্তু, অবশ্যই গোলক আকৃতির বস্তু হবে, স্টোকসের সূত্র গোলক আকৃতির বস্তুর জন্য প্রযোজ্য, যেটা আমাদের এইচএসসি লেভেলে আলোচনা করা হয়। তো একটা গোলক আকৃতির বস্তু, সাধারণত মার্বেল বা এই টাইপের বস্তুগুলোকে যদি আমরা ফেলি, তাহলে যেটা ঘটবে সেটা নিয়ে আসলে স্টোকসের সূত্র। ধরো আমরা মার্বেলটাকে ফেললাম তরলের মধ্য দিয়ে, তাহলে মার্বেলটা তরলের মধ্য দিয়ে নিচের দিকে পড়বে, স্বাভাবিক কথা। সে মার্বেলটা যে পড়লো, এই মার্বেলটা পড়ার সময় এইরকম একটা পথ ধরে পড়লো আমার আলোচনার জন্য, তাই না? এই পথ ধরে সে পড়েছে। চিন্তা করে দেখো, সে যখন পড়ছিল, তার নিচে যখন তরল ছিল, সেই তরলটাকে সে কী করেছে? তার নিজের সাথে নিয়ে পড়েছে না? মানে এই মার্বেলটা যখন পড়ছিল, মার্বেলটার ইমিডিয়েটলি নিচে যে তরলের স্তর ছিল, সেটাকে কিন্তু সে সাথে নিয়ে নিচের দিকে পড়ছিল, আর নিচের তরলের স্তরগুলো কি ডান দিকে এভাবে সরে যাচ্ছিল, রাইট? এটাই তো তার পড়ার ঘটনাটা। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, এইখানের তরলটা যেটা আছে, সেই তরলটা নিচের দিকে পড়ছিল। মার্বেল নিচের দিকে পড়া মানে মার্বেলের নিচের তরলটাও নিচের দিকে পড়ছিল। আর কত বেগ নিয়ে পড়ছিল? মার্বেলের সমান বেগ নিয়েই পড়ছিল, রাইট? আর এখানে তরলগুলো এদিক দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছিল। তো একটু চিন্তা করে দেখো তো, এইটার ডান পাশে যে তরল ছিল, বাম পাশে যে তরল ছিল, এই অংশটার, সেগুলো কিন্তু আর নড়াচড়া করছিল না, সেগুলো কিন্তু তার জায়গায় স্থির ছিল, তাই না? সো এই অংশের তরলটা নিচের দিকে বেগ ছিল, বাট এই অংশের তরলের কিন্তু কোনো বেগ ছিল না। ধরো আমি কথার কথা একটু যদি ধরিয়ে বলি যে এই তরলের বেগটা ধরো কত ছিল, এই তরলের বেগটা ধরো সাপোজ ছিল 20 মিটার পার সেকেন্ড। সো এই তরলের বেগ যদি 20 মিটার পার সেকেন্ড হয়, এটার তরলের বেগ কত? 0 মিটার পার সেকেন্ড। তো তাদের মধ্যে কি একটা আপেক্ষিক বেগের সৃষ্টি হবে। আপেক্ষিক বেগ মানে বেগের পার্থক্যের যদি সৃষ্টি হয়, তাহলেই তো আমরা কি জানি? তাহলেই আমরা জানি তাদের মধ্যে সান্দ্রবলের তৈরি হবে। আমরা পড়েছি সান্দ্রবল আলোচনাটার মধ্যে যে আপেক্ষিক বেগ থাকলেই, আপেক্ষিক গতি থাকলেই সান্দ্রবলের তৈরি হয়। তো আমরা এখান থেকে শিওর হলাম যে কোনো একটা গোলক আকৃতির বস্তু যদি নিচের দিকে পড়ে কোনো তরলের মধ্য দিয়ে, তাহলে গোলকাকৃতির বস্তুটার নিচে যে তরলটা থাকে, ওইটার সাথে তার সংলগ্ন দুই পাশের তরলের অংশের মধ্যে একটা সান্দ্রবলের উদ্ভব হবে। এই সান্দ্রবলের যে উদ্ভব হলো, এই সান্দ্রবলের উদ্ভব হওয়ার কারণে এটা কোন দিকে কাজ করবে? এটা গতির বিপরীত দিকে কাজ করবে। তো এই তরলটার নাম ছিল নিচের দিকে, সান্দ্রবলগুলো দুই তরল মানে এইটার সাথে এটার সান্দ্রবল যেটা, এই দুইটা তরলের মধ্যবর্তী স্থানে কাজ করবে গতির বিপরীত দিকে, আবার এই তরলের সাথে এই তরলের তলের মধ্যে কাজ করবে সান্দ্রবলটা গতির বিপরীত দিকে। সো সান্দ্রবল কাজ করছে। এই সান্দ্রবলের মানটা কত, সেটাই কিন্তু বিজ্ঞানী স্টোকসের সূত্র থেকে পাওয়া যায়। তো স্টোকস যেটা বলেছে, এই এফ এর মান হবে দুইটা জিনিসের সমানুপাতিক। একটা হচ্ছে গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক। চিন্তা করে দেখো, গোলকের ব্যাসার্ধ বেশি হওয়া মানে কি? গোলকটা বড় হওয়া। যত বড় গোলক পড়বে, ততই তো আলটিমেটলি তরলের যে নিচের দিকে তরলটা পড়বে, সেই তরলের পরিমাণটা বেশি হবে, আর পাশের তরলের সাথে তার সান্দ্রবলটা বেশি হবে। আবার বেগের সমানুপাতিক বলেছে, অর্থাৎ এই গোলকটা যদি 10 মিটার পার সেকেন্ড বেগে পড়ে, তখন তার নিচের তরলের সাথে পাশের তরলের যে সান্দ্রবল, এই গোলকটা যদি 20 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে পড়ে, তাহলে ওই গোলকের নিচের তরলের স্তরের সাথে পাশের তরলের সান্দ্রবলটা একটু বেশি হবে। অর্থাৎ এখানে আর ভি বলতে বোঝানো হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর গোলকের বেগ। খেয়াল রাখবে, গোলকের ব্যাসার্ধের সাথে কিন্তু গোলকের নিচের তরলের ব্যাপারটা সম্পর্কিত, আবার গোলকের বেগের সাথেও কিন্তু গোলকের নিচের তরলের ব্যাপারটা সম্পর্কিত। তো এই দুইটা সম্পর্ককে যদি আমরা একত্র করলে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এফ সমানুপাতিক আর ভি। অর্থাৎ এই বলগুলো গোলকের ব্যাসার্ধ আর গোলকের বেগ
এর গুণফলের সমানুপাতিক। তো এই সম্পর্কটা থেকে সমান সমান দিলে একটা ধ্রুবক আসবে। এই ধ্রুবকটা আমার ক্ষেত্রে কি, এই ধ্রুবকটা হচ্ছে আমাদের জন্য 6 পাই ইটা। সো 6 পাই ইটা, এটা হচ্ছে স্টোকসের সূত্রের জন্য ধ্রুবক। নিউটনের সূত্রের জন্য ধ্রুবক কী ছিল? শুধু ইটা। আর স্টোকসের সূত্রের জন্য ধ্রুবক কি? 6 পাই ইটা। এগুলো সবগুলো কিভাবে এসেছে? এগুলো সবগুলো মাত্রিক বিশ্লেষণ করে এসেছে, এক্সপেরিমেন্ট করে করে এসেছে। সো আমাদের বইগুলোতে এক্সপেরিমেন্টগুলো নিয়ে মাত্রিক বিশ্লেষণ নিয়ে একটা আলোচনা আছে। তো আমরা জাস্ট মুখস্থ রাখবো যে স্টোকসের সূত্রের জন্য ধ্রুবক কি? 6 পাই ইটা। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে এই সান্দ্র বলের ফর্মুলা। এই বলগুলো যদি বের করতে চাই তাহলে আমার কি কি দরকার? আসলে দরকার যেই তরলের মধ্য দিয়ে গোলকটা আমি ফেলেছি সেই তরলের সান্দ্রতাঙ্ক, যেমন দিয়ে পানি হয় এই সান্দ্রতাঙ্কের একটা মান আছে, মধু হলে এই সান্দ্রতাঙ্কের আরেকটা মান আছে। আর কি দরকার? যেই গোলকটা আমি ফেলেছি সেই গোলকের ব্যাসার্ধের মানটা দরকার। আবার যেই গোলকটা আমি ফেলেছি ওই গোলকটার বেগের মান দরকার। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই বেগের মানটা কিন্তু এমন না যে শুরুতে একরকম পরে একই রকম থাকবে। এই বেগের মানটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। তার মানে এই মুহূর্তে যখন এইখানে যখন গোলকটা আছে তখন পাশের তরলের সাথে এইখানকার তরলের যে সান্দ্র বল, এইখানে যখন গোলকটা চলে আসবে তখন তার বেগটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। এই জায়গার তুলনায় এখানে বেগটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বেগ চেঞ্জ হয়ে গেলে এইখানের তরলের সাথে পাশের তরলের সান্দ্র বলটা কিন্তু ভিন্ন রকম হবে। তার মানে সান্দ্র বলের মানটা কিন্তু এমন না যে সব জায়গায় একই রকম হবে। এইখানে এফ এর মান যেটা হবে এখানে এফ এর মানটা ভিন্ন হবে, এখানে এফ এর মানটা ভিন্ন হবে। কেন? এটা তো একই থাকছে আর একই থাকছে, খালি ভি চেঞ্জ হওয়ার কারণে মুহূর্তে মুহূর্তে ভি চেঞ্জ হচ্ছে, তাই মুহূর্তে মুহূর্তে এফ এর মানটাও কিন্তু চেঞ্জ হবে। তো এই স্টোকসের সূত্র কাজে লাগিয়ে আমরা একটা মজার প্রয়োগ দেখতে পারি। তো তার আগে একটা অ্যানিমেশন একটু দেখে নিই। তো অনেকের ক্ষেত্রে একটা কনসেপ্ট এরকম থাকে যে যেই জিনিসটার ঘনত্ব আসলে বেশি সেই জিনিসটার মধ্য দিয়ে যাওয়া আসলে কঠিন। আসলে পানির ক্ষেত্রে ব্যাপারটা বা তরলের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন মধুর ঘনত্ব কিন্তু আমাদের কাছে মনে হয় তেলের চেয়ে বেশি, রাইট? কিন্তু তোমরা যদি দেখো একই সময়ে তুমি মধুর মধ্যে, তেলের মধ্যে, পানির মধ্যে একটা গোলক ছেড়ে দিলে, একটা গোলক আকৃতির বস্তু ছেড়ে দিলে, তাহলে যেটা দেখবে সেটা হচ্ছে তেলের মধ্যে গোলক আকৃতির বস্তুটা সবচেয়ে কম পরিমাণের গিয়েছে একই সমান সময়ে, পানির মধ্যে সবচেয়ে বেশি গিয়েছে আর মধুর মধ্যে মাঝামাঝি পরিমাণের গিয়েছে। তাই এই জিনিসটা চেঞ্জ হলো কেন? তরল ভেদে একই গোলক তো ব্যবহার করেছিল, দ্যাট মিনস একই আর আবার একই ভি তাদের মধ্যে প্রডিউস হচ্ছে। তাহলে এই আর ভি একই থাকার কারণে তাদের মধ্যে এফ ভিন্ন কেন? বাধা কেন ভিন্ন? এখানে বাধা কেন সবচেয়ে কম, এখানে বাধা কেন সবচেয়ে বেশি, এখানে বাধা কেন মাঝামাঝি? কারণ ইটা ভিন্ন। তো পানির জন্য ইটা একরকম, মধুর জন্য ইটা একরকম, তেলের জন্য ইটা একরকম, পানির জন্য ইটা আরেক রকম। সো এক একটা তরলের জন্য ইটার মান ভিন্ন হয়, অর্থাৎ সান্দ্র বলের মানও ভিন্ন হয়। তাহলে এখন আমরা আলোচনা করব আরেকটা মজার কনসেপ্ট নিয়ে, সেটা হচ্ছে প্রান্তবেগ। এটা আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটু একটা এক্সপিরিয়েন্স দেখাতে চাই। তোমরা এই জিনিসটা এক্সপিরিয়েন্স অলরেডি করেছো অনেকেই। পানির মধ্যে ধরো অ্যাকোরিয়ামে তুমি মাছকে খাবার দিবে। তো একটু চিন্তা করে দেখো, মাছকে তুমি যখন খাবার দিতে, খাবারটা অ্যাকোরিয়ামের মধ্যে যখন পানির মধ্যে পড়তো তখন তোমরা পড়াটা কি খেয়াল করেছো কীভাবে পড়ে? তো একটু দেখো, পড়াটা কিন্তু এরকম অনেকটা, যে প্রথমে দেখবে বেগের মানটা, তুমি যে খাবারটা ছেড়েছো ওই খাবারের বেগের মানটা প্রথমে পানির মধ্যে বাড়ছে। বেগের মান বাড়তে 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 একটা সময় পর্যন্ত বাড়ে, এরপরে আর বাড়ে না, এরপরে সমবেগে পড়ে। আবার আমি অ্যানিমেশনটা দেখাই, খেয়াল করো। এখানে গোলকটার বেগের মানটা আস্তে আস্তে বাড়বে, এরপরে একটা সময় আর বাড়বে না, এরপরে সমবেগে সে পড়তে থাকবে। তো একটু চিন্তা করে দেখো জিনিসটা এরকম কিনা। তো প্রথমে দেখো বেগের মানটা বেড়েছে, এরপরে কিন্তু সে সমবেগে পড়েছে, অর্থাৎ গোলকের বেগের মানটা বাড়লো একটা সময় পর্যন্ত, এরপরে বেগের মানটা একটা সমবেগ নিয়ে নিচের দিকে পড়েছে গোলকটা। তো এই ঘটনাটা কি আমরা এখন এক্সপ্লেইন করব, এটা নিয়ে ম্যাথ করব। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা, এটা থেকে প্রশ্ন হয়। তো আমরা এই পড়াটার সময় তার উপরে সান্দ্র বল কাজ করবে, যেহেতু এখানের তরলের অংশটা পড়ছে, সো তরল পড়লে পাশের তরলের সাথে তার বেগের পার্থক্য থাকার কারণে একটা সান্দ্র বল থাকবে, এটা আমরা দেখে এসেছি। সো আমরা এই পড়াটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি, পড়ার শুরুতে একটা মুহূর্ত আর যখন থেকে সমবেগ হবে তখন একটা মুহূর্ত। সো পড়ার শুরুতে কেন জিনিসটার বেগের মান বৃদ্ধি পাচ্ছিল এটা আমরা এক্সপ্লেইন করব, আর সমবেগ হয়ে গেল কেন সেটাও আমরা এক্সপ্লেইন করব। তো পড়ার শুরুতে এই গোলকটা যখন পড়ছিল, জাস্ট এখানে নিচে নামছিল, তখন তার উপরে কী কী কাজ করছে? তার ওজন কাজ করছে, গোলকটার ওজন, যেটা খাড়া নিচের দিকে। প্লবতা বল কাজ করছে, আমরা প্লবতা বল পড়ে এসেছি আগের ভিডিওতে। প্লবতা বল কি? তো একটা তরলের মধ্যে যখন একটা বস্তু নিমজ্জিত হয় তখন পানির ঊর্ধ্বমুখী ধাক্কা বল। সো প্লবতা বল উপরের দিকে কাজ করছে, এটা যেহেতু ঊর্ধ্বমুখী ধাক্কা।
আর কাজ করবে কি, আর কাজ করবে সান্দ্র বল, রাইট? সো যেহেতু এখানে তরলটা নিচের দিকে নামতে চাইছে গোলকের ধাক্কার কারণে, বাট এই তরলটা আবার পাশের তরলের সাথে সান্দ্র বলের কারণে উপরের দিকে একটা ধাক্কা পাচ্ছে, সো এই ধাক্কাটা আলটিমেটলি গোলকের ওপরেও ইফেক্ট ফেলবে, রাইট? সো এখানে তরলটা যেহেতু পাশের তরল থেকে একটা উপরের দিকে ধাক্কা পাচ্ছে, সো এটা উপরের যে গোলকটা নামছে সেই গোলকটাকেও কিন্তু একটু চেপে ধরবে, মানে নামতে বাধা দিবে। তো আমরা দেখলাম নিচের দিকে বল কাজ করছে একটা, যেটা হচ্ছে ডাব্লিউ, উপরের দিকে বল কাজ করছে দুইটা, একটা হচ্ছে এফ সান্দ্র বল আর একটা হচ্ছে ইউ প্লবতা বল। তো আমাদের শুরুতে অবশ্যই ওজন বলের মানটা এফ আর ইউ মানে নিম্নমুখী বলের মানটা ঊর্ধ্বমুখী বলের মানগুলোর চেয়ে বেশি হতে হবে। কেন বেশি হতে হবে? তুমি চিন্তা করে দেখো, ডাব্লিউ এর মান যদি এফ আর ইউ এর চেয়ে বেশি না হতো তাহলে কি জিনিসটা নিচের দিকে পড়তো? কখনোই পড়তো না। যদি এমন হতো ডাব্লিউ ইকুয়াল টু এফ প্লাস ইউ, তাহলে জিনিসটা কী হয়ে থাকতো? স্থির হয়ে থাকতো না, ভাসতে থাকতো। আবার যদি এমন হতো ডাব্লিউ এর মানটা ছোট, এফ আর ইউ এর মানটা বেশি, তাহলে তো এই জিনিসটা উড়ে যেত উপরের দিকে, রাইট? কারণ উপরের দিকে লব্ধি বল থাকতো। কিন্তু যেহেতু গোলকটা নিচের দিকে পড়ছে, তার মানে অবশ্যই নিম্নমুখী বলের মানটা ঊর্ধ্বমুখী বলগুলোর মানের চেয়েও বেশি হতে হবে, অর্থাৎ তবেই নিচের দিকে সে পড়বে। তো যখন সে নিচের দিকে পড়ছিল শুরুতে, তার মানে লব্ধি বল তার ছিল একটা, কোন দিকে ছিল লব্ধি বল? নিচের দিকে, কারণ এটার মান ধরে নাও 20, এই দুইটা যোগ করে ধরে নাও 10, তাহলে নিচের দিকে একটা লব্ধি থাকবে 20 মাইনাস 10 মানে 10, তাই না? সো আমার একটা লব্ধি বল থাকবে, আর লব্ধি বল থাকার অর্থই হচ্ছে একটা ত্বরণ থাকবে। তার মানে এই বস্তু যদি স্থির অবস্থা থেকে নিচের দিকে পড়তে থাকে তাহলে তার কিন্তু নিচের দিকে একটা ত্বরণ কাজ করবে, রাইট? কারণ নিচের দিকে একটা লব্ধি বল আছে, নিচের দিকে একটা লব্ধি ত্বরণ থাকবে। সো ত্বরণ থাকার অর্থই কিন্তু বেগের বৃদ্ধি পাওয়া। তার মানে এখানে বেগ যদি 0 মিটার পার সেকেন্ড বেগ হয়, অথবা যত মিটার পার সেকেন্ড বেগই হোক না কেন এখানে, তো বেগটা কিন্তু যতই নিচের দিকে পড়বে ততই কিন্তু বাড়বে। এখানে কিন্তু বেগ যে কোনোটা হতে পারে, 0 মিটার পার সেকেন্ড বেগে শুরু করতে পারে সে, 10 মিটার পার সেকেন্ড বেগে শুরু করতে পারে। যত বেগেই শুরু করুক না কেন, প্রথমেই কিন্তু তার বেগের মানটা আরও বাড়বে, যত নিয়েই শুরু করুক তার চেয়েও বেশি বাড়তে থাকবে, কেননা তার একটা ত্বরণ কাজ করছে। তো ত্বরণ কাজ করার ফলে বেগের মানটা বাড়তে থাকবে। তো বেগের মানটা বাড়ছে যেহেতু, এখানে একটা আবার টুইস্ট আছে, সেটা হচ্ছে বেগের মান যদি বাড়ে, আমরা স্টোকসের সূত্র মাত্র দেখে এসেছি। স্টোকসের সূত্রটা কী ছিল? স্টোকসের সূত্রের মধ্যে এরকম একটা টার্ম ছিল না, এফ সমান 6 পাই ইটা আর ভি। সো স্টোকসের সূত্রটার মধ্যে চিন্তা করে দেখো, আমাদের একটা রাশিমালা ভি আছে, রাইট? ভি কি? গোলকের বেগ। তো বেগের মানটা আমরা বলছি বাড়বে, শুরুতে বেগের মানটা বাড়বে। তো বেগ যদি বাড়ে তার মানে কি? এফ বাড়বে, মানে এই অংশটা বাড়বে, অর্থাৎ ঊর্ধ্বমুখী বল যে হিসেবে কাজ করছিল আমার ইউ আর এফ, ইউ কিন্তু আর বাড়ছে না। ইউ কিন্তু যতই পড়ুক, যতই উপরে থাকুক, ইউ এর মানটা একটা ধ্রুবক মান। ওজনের মানটাও কিন্তু নিচে পড়ার সাথে সাথে বাড়ছেও না, কমছেও না। তার মানে ইউও ধ্রুবক থাকছে, ডাব্লিউও ধ্রুবক থাকছে, কিন্তু বেগ বাড়ার কারণে, আমার ভি বাড়ার কারণে এফ কিন্তু বাড়বে, অর্থাৎ এই জিনিসটা কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ এখানে যেই পরিমাণের এফ সে সম্মুখীন হবে, একটু নিচে নামার ফলে এফ এর মানটা কিন্তু আরেকটু বেশি, একটু নিচে নামার ফলে এফ এর মানটা কিন্তু আরেকটু বেশি পাবে, অর্থাৎ ঊর্ধ্বমুখী বলের মানটা কিন্তু ক্রমান্বয়ে বাড়বে। এটাও বাড়ছে না, এটাও বাড়ছে না, বাট এফ বাড়ছে। সো এফ বাড়তে বাড়তে অবশ্যই এমন একটা সময় তো আসবেই যে সময়ে আলটিমেটলি আমার কি হবে? ডাব্লিউ আর এফ, ডাব্লিউ এর সমান হয়ে যাবে এফ প্লাস ইউ এর মান, রাইট? তার মানে ভি বাড়ছে, এফ বাড়ছে, এফ বাড়তে বাড়তে একটা সময়, যেহেতু ঊর্ধ্বমুখী বাড়ছে, ঊর্ধ্বমুখী বাড়তে বাড়তে একটা সময়, আগে যেহেতু ছোট ছিল ঊর্ধ্বমুখীটা, এখন বেড়ে বেড়ে একটা সময় অবশ্যই ডাব্লিউ এর সমান হবেই। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আবার তোমার যদি হাইটটা অনেক অল্প হয়, ধরো গ্লাসের হাইটটা অনেক অল্প, বাড়ার আগেই ধূপ করে নিচের দিকে পড়ে গেল, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা ধরে নিলাম পর্যাপ্ত পরিমাণের হাইট আছে, পর্যাপ্ত পরিমাণের হাইট থাকলে অবশ্যই এই সিচুয়েশনটা আসবেই। সো এই সিচুয়েশনটার মধ্যে কী বোঝানো হচ্ছে? এই সিচুয়েশনটার মধ্যে বোঝানো হচ্ছে যে নিম্নমুখী বল ঊর্ধ্বমুখী বল সমান, অর্থাৎ নিচের দিকে গোলকটা যত বল অনুভব করছে, উপরের দিকেও গোলকটার উপরে তত বলই আসছে। অর্থাৎ এই মুহূর্তটাতে কিন্তু তার আর কোনো লব্ধি বল নাই। এখানে কিন্তু একটা লব্ধি বল ছিল, নিচের দিকে লব্ধি ত্বরণ ছিল, বেগের বৃদ্ধি ছিল, বাট এখানে কিন্তু তার উপরে আর কোনো লব্ধি বল নাই। লব্ধি বল যদি না থাকে, লব্ধি বল না থাকলে আমরা কি জানি? আমরা বলতে পারি না লব্ধি ত্বরণ নাই। তার মানে বল নাই মানেই তো ত্বরণ নাই, রাইট? এফ ইকুয়াল টু এম এ যেহেতু, সো লব্ধি বল নাই, দ্যাট মিনস লব্ধি ত্বরণ নাই। তো ত্বরণ না থাকার অর্থ কি? ত্বরণ শূন্য হওয়ার অর্থ কি? সমবেগে পড়া না। তার মানে এই অংশে আসার পরে কিন্তু সে সমবেগে নিচের দিকে পড়তে থাকবে। এখানে কিন্তু তার একটা ত্বরণ ছিল, রাইট? এখান থেকে এই পর্যন্ত সে যখন নেমেছে তখন তার ত্বরণ ছিল, মানে বেগের বৃদ্ধি ছিল। এখান থেকে এখানে তার বেগের বৃদ্ধি পেয়েছে। আর এখানে আসার পরে এইখানটা কোন জায়গাটা? এখানটা এমন একটা স্পেশাল জায়গা যেখানে এই শর্তটা
অর্জিত হয়। সো এই শর্তটা অর্জিত হওয়ার পর থেকে কিন্তু আর বল থাকছে না, আর বল না থাকার অর্থ ত্বরণ থাকছে না, আর ত্বরণ না থাকার অর্থই কিন্তু সে সমবেগে নিচের দিকে পড়তে থাকবে। সো সমবেগে সে যদি নিচের দিকে পড়তে থাকে, ওই সমবেগটাই আমরা প্রান্তবেগ হিসেবে আখ্যা দিই। অর্থাৎ প্রান্তবেগ হচ্ছে একটা গোলক আকৃতির বস্তুকে যখন একটা তরলের মধ্য দিয়ে ছেড়ে দেওয়া হয়, তখন সে সর্বশেষে যে সমবেগটা প্রাপ্ত হয় সেটাকেই আমরা বলবো প্রান্তবেগ। অর্থাৎ এখান থেকে এখানে বেগের মান বেড়েছে, এরপরে আর বাড়েনি, একটা সমবেগ নিয়ে নিচের দিকে পড়েছে। ধরো আমি একটা এক্সাম্পল দেবো, যে ধরো এখানে তুমি 0 মিটার পার সেকেন্ড বেগে কোনো কাউকে ছেড়েছিলে গোলকটাকে, তাহলে তুমি বলতে পারো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 10, 10, 10, 10। তার মানে দেখো বেগের মানটা কিন্তু 10 হয়েছে বেড়ে, এরপরে কিন্তু আর বাড়েনি, 10 নিয়েই পড়েছে। তাই 10টাকে আমরা বলতে পারি প্রান্তবেগ আমার এই কথাটার জন্য। সো এটার মানটা বিভিন্ন রকমের হতে পারে। সো আমরা এই প্রান্তবেগটাকে এখন বের করব, প্রান্তবেগটা কত হতে পারে সেটা বের করব। তো তার আগে আমরা কি শিখে গেলাম, এই পেজ থেকে শিখলাম প্রান্তবেগ কখন পাওয়া যাবে। এখানে কি পাওয়া যাবে না, এখানে পাওয়া যাবে না। এই শর্ত থাকলে বেগের মান ধ্রুবক না, বেগের মান বাড়ছে। এই শর্তটা যখন থাকবে তখনই বেগের মান ধ্রুবক, কারণ ত্বরণ শূন্য মানেই বেগ ধ্রুবক। সো বেগের মান ধ্রুবক হয়ে যাচ্ছে এই শর্তটা অর্জন হওয়ার পরে, তাই এটাকে আমরা বলতে পারি প্রান্তবেগের শর্ত। তো প্রান্তবেগটাকে আমরা এখন বের করব, কত বেগে সে নিচের দিকে আসলে পড়বে সেটাকে আমরা বের করব। চলো বের করি। সো প্রান্তবেগের শর্তটা আমরা লিখে ফেলেছি W = F + U। এই শর্তটা কাজে লাগিয়ে আসলে আমরা এখান থেকে সে কত বেগে নিচের দিকে পড়বে সেটা একটা সূত্র দাঁড় করাবো। তো আমরা এখানের প্রত্যেকটা রাশিমালাকে আলাদা আলাদা করে বের করি। আসো ডাব্লিউটা কি ছিল, গোলকের ওজন, রাইট, যেটা নিচের দিকে কাজ করছিল। সো গোলকের ওজনটাকে আমরা কি বলতে পারি, mg। সো W = লিখলাম mg। সো এমকে আবার ভাঙিয়ে কি লিখতে পারি, ভি রো জি, রাইট। সো এমটাকে আমি ভাঙিয়ে লিখতে পারি ভি, যদি গোলকের আয়তন হয়ে থাকে ভি, আর রো যেহেতু গোলকের ওজন এটা, সো গোলকের ঘনত্ব নিতে হবে আমার। সো গোলকের ঘনত্ব এটাকে বলছি রো এস। সো এটা স্ফিয়ারের ডেন্সিটি, ঠিক আছে, এস দিয়ে স্ফিয়ার বোঝানো হচ্ছে। তো স্ফিয়ার মানে গোলক, গোলকের ঘনত্ব। জি দিয়ে বোঝানো হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আবার ভিকে যদি ভাঙিয়ে লিখি, যেহেতু গোলক আকৃতির বস্তু নিয়ে আলোচনা, সো গোলক আকৃতির বস্তু হলে ভিকে ভাঙিয়ে লিখলে গোলকের আয়তনের সূত্র লিখতে পারি 4/3 πr3। 4/3 πr3। এখানে আর এর পরিচয় কি, আর এর পরিচয় হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তো আমরা এই টার্মটা লিখতে পারি গোলকের ওজনের বেলায়। এবার আমরা আসি বস্তুর উপর পানির প্লবতা বল। প্লবতা বল কি ছিল, এই যে ইউটা যেটা উপরের দিকে কাজ করছে, এটার একটা ফর্মুলা পড়ে এসেছিলাম গত ক্লাসে। ইউ কি, ইউ হচ্ছে প্লবতা বল, এটাকে বলতে পারি বস্তুর সময় আয়তন তরলের ওজন, যেটার একটা ফর্মুলা আমরা গত ক্লাসেই দেখে এসেছি ভি রো জি। বাট এখানে একটু চেঞ্জ আছে, এইখানেও ভি রো জি, এখানেও ভি রো জি, বাট উভয় ক্ষেত্রে ভি একই। এইখানে ভি এর পরিচয় ছিল বস্তুর আয়তন, আর এখানে ভি এর পরিচয় কি, বস্তুর সম আয়তন অপসারিত তরলের আয়তন। তো আয়তনটা কিন্তু বস্তুর ক্ষেত্রেও যা, অপসারিত তরলের আয়তনও তা। তার মানে ভি এ চেঞ্জ নাই, চেঞ্জ আছে কোথায়, রোতে। কারণ এখানে তুমি কার ওজন নিয়েছিলে, গোলকের ওজন, আর এখানে তুমি কার ওজন নিচ্ছ, তরলের ওজন। তাই তোমরা এখানে ব্যবহার করবে কি, তরলের ঘনত্ব। সো এটা রো এফ, তরলের ঘনত্ব। তো ভি রো এফ, এফ দিয়ে ফ্লুইড বোঝানো হয়, ফ্লুইড মানে প্রবাহী। সো ভি রো এফ জি। সো আমরা এই টার্মটা থেকেও লিখতে পারি, যেহেতু ভি উপরে নিচে একই জিনিস, কারণ এটা গোলকের আয়তন, আর এখানে হচ্ছে গোলক কর্তৃক অপসারিত তরলের আয়তন, যেটা কিনা গোলকের আয়তনের সমান, তার মানে 4/3 πr3। সো আমরা এই টার্মটা লিখতে পারি ইউ এর জায়গায়। এবার আসি এফ এর জায়গায়। এফ কি ছিল, এফ সান্দ্র বল। যেহেতু আমরা কোনো গোলক আকৃতির বস্তু কোনো জলাধারের মধ্যে দিয়ে যখন পড়ে, তখন আমরা সান্দ্র বলের সূত্র হিসেবে কিন্তু নিউটনের সূত্রটা ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করি কারটা, স্টোকসেরটা। সো এটা খেয়াল রাখতে হবে, স্টোকসের সূত্র সান্দ্র বলের ক্ষেত্রে কখন ব্যবহার করব, যখন গোলক আকৃতির বস্তু আমার কোনো জলাধারের মধ্য দিয়ে পড়বে, তখন আমরা স্টোকসের সূত্র দিয়ে সান্দ্র বল বের করব। তো F = 6π∗RV, যেটা আমরা শিখে এসেছি, যেখানে R হচ্ছে গোলকের ব্যাসার্ধ, V হচ্ছে গোলকের বেগ, এটা হচ্ছে তরলের সান্দ্রতাঙ্ক। তো আমরা এই মানগুলো যেগুলো বের করলাম, এগুলো সবগুলো এখানে যদি বসাই, যেহেতু এই সূত্রটা থেকেই আমাদের প্রান্তবেগের শর্ত, তো এই সূত্রটা থেকেই আমাদের যেই বেগটা আসবে সেটাই প্রান্তবেগ হবে। এই সূত্রেই বেগের মানটাই কিন্তু প্রান্তবেগের মান, কারণ এই সূত্রটা অর্জিত হওয়ার পরই কিন্তু প্রান্তবেগ হয়।
তো আমরা ডাব্লিউ এর ভ্যালু বসালাম, এফ এর ভ্যালু বসালাম, ইউ এর ভ্যালু বসালাম। ভ্যালু বলতে আমি এই সম্পর্কগুলো বা সমীকরণগুলো বসালাম। আমার টার্গেট হচ্ছে এই ভিটাকে বের করা। এই ভিটাকে এক পাশে করব, বাকি সব অন্য পাশে পাঠাবো। তো আমরা ধারাবাহিকভাবে করি। আমরা প্রথমত এটাকে এইটার জায়গায় রেখে এই জিনিসটাকে বাম পাশে পাঠিয়ে দিয়েছি। সো বাম পাশে পাঠিয়ে দিলে আমার এরকম কিছু থাকে 4/3 পাই আর কিউব রো এস জি মাইনাস 4/3 পাই আর কিউব রো এফ জি। দেখো তো ব্র্যাকেটে থাকা অংশগুলো কিন্তু কমন নেওয়া যায়। যদি কমন নিই, কমন নিলে আমার এরকম কিছু থাকে 4/3 পাই আর কিউব। আবার জিটাকেও কমন নেওয়া যায়, জিও কমন তাদের মধ্যে। সো রো এস মাইনাস রো এফ এই জিনিসটা থাকে। এখন এখান থেকে আমরা ভি বের করব। সো ভি বের করতে চাইলে কিছু কাটাকাটি করে ফেলা যায়। সো আমরা কাটাকাটি করে এই জিনিসগুলো একটু যদি দেখিয়ে দিই। সো আমি এখান থেকে 6 আর এখান থেকে 4 যদি কাটাকাটি করি তাহলে এখানে কত থাকবে 3, এখানে কত থাকবে 2। আবার 3টা যদি এ পাশে চলে যায় তাহলে কি 3 আর এ পাশে চলে গেলে 9 হয়ে যাবে। তার মানে এ পাশে থাকছে কি 2/9। আচ্ছা, আবার এখানে দেখো পাই আর পাই কাটাকাটি চলে যায়। আবার এখানে আর কিউব আছে, এখানে আর আছে। সো আর এখানে আর কিউবটার বদলে কি হবে, আর স্কোয়ার হয়ে যাবে, রাইট? সো আমরা এভাবে যদি কাটাকাটি করি তাহলে ডান পাশে কিন্তু 3টা পাশে বাড়ালে শুধু ভি থাকে। তাহলে আমরা এই সম্পর্কটাকে তোমরা পক্ষান্তর করে দেখবে। সো পক্ষান্তর করলে আমরা এইরকম একটা জিনিস পাবো। সো এখানে 2/9 ছিল, সো 2/9। আবার জি আর স্কোয়ার ছিল, জি ছিল, যে আর স্কোয়ার ছিল, জি ছিল, রো এস মাইনাস রো এফ ছিল, রো এস মাইনাস রো এফ। আর ইটাটাকে পাশে পাঠিয়ে দিলাম, তাহলে ডিভাইডেড বাই হয়ে যাবে। সো ডিভাইড বাই ইটা। তো এই সম্পর্কটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই সম্পর্কটা থেকেই আমরা আসলে পাবো, ধরো অ্যাকোয়ারিয়ামে তুমি কোনো খাবার ছেড়ে দিলে, কোনো কুয়ার মধ্যে তুমি একটা গোলক আকৃতির বস্তু ছেড়ে দিলে, তুমি যে কোনো গোলক আকৃতির বস্তু যে কোনো জলাধারা যদি ছেড়ে দাও তাহলে সেটা কত বেগে ওই জলাধারের ভূমিকা স্পর্শ করবে, কত প্রান্ত বেগে সে নিচের দিকে পড়বে, সেটা বের করার সূত্রই কিন্তু আমার এটা। v = 2/9 r স্কোয়ার জি রো এস মাইনাস রো এফ ডিভাইডেড বাই ইটা। আর এর পরিচয় হচ্ছে গোলকের ব্যাসার্ধ, জি এর পরিচয় হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর রো এস দিয়ে বোঝানো হচ্ছে কি, রো এস দিয়ে বোঝানো হচ্ছে গোলকের ঘনত্ব। মানে যে গোলকটাকে তুমি ফেলছো সেই গোলকটা যে পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থের ঘনত্ব। রো এফ দিয়ে কি বোঝানো হচ্ছে, রো এফ দিয়ে বোঝানো হচ্ছে তরলের ঘনত্ব বা ফ্লুইডের ঘনত্ব। এখানে কিন্তু বলে রাখা ভালো, এই প্রান্তবেগটা কিন্তু শুধুমাত্র তরলের ক্ষেত্রেই হবে তা না। তরলের ক্ষেত্রেই সাধারণত প্রশ্নগুলো হয়, কিন্তু এটা তরলের ক্ষেত্রে না হয়েও তোমার অন্যান্য প্রবাহী পদার্থের জন্য কিন্তু হতে পারে, অর্থাৎ বায়ুর ক্ষেত্রেও হতে পারে। তো যাই হোক, প্রবাহীর ঘনত্ব বলবো এটাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার গোলকের ঘনত্ব, এটা আমার প্রবাহীর ঘনত্ব, এটা আমার প্রবাহীর সান্দ্রতাঙ্ক, আর হচ্ছে যেই গোলকটা ফেলেছি সেই গোলকের ব্যাসার্ধ। তাহলে আমরা এই মানগুলো যদি বসাই, গোলকের ব্যাসার্ধ এগুলো যদি বসাই, তাহলে আমরা একটা ভ্যালু পাবো। সব এসে এককে বসালে একটা মিটার পার সেকেন্ডে ভ্যালু পাবো। সেটা আমার বোঝাবে প্রান্ত বেগের মান, অর্থাৎ কত বেগে যেটা সমবেগে সেটা নিচের দিকে পড়বে, সেটা পাওয়া যাবে। আচ্ছা, তো এবার আমরা চলে আসি এরপরে এই ভি এর ফর্মুলাটা গত পেজে যেটা পড়লাম। এই ফর্মুলায় ভি এর ভ্যালু আবার দুই রকমের হতে পারে। ভি এর ভ্যালু পজিটিভ হতে পারে, আবার ভি এর ভ্যালু নেগেটিভ হতে পারে। তো পজিটিভ কখন হতে পারে, নেগেটিভ কখন হতে পারে, এটা একটু চিন্তা করে দেখো তো। আমাদের আর এর ভ্যালু তো বা আর স্কোয়ারের ভ্যালু তো নেগেটিভ হওয়া সম্ভব না, জি এর ভ্যালু নেগেটিভ হওয়া সম্ভব না, ইটার ভ্যালু নেগেটিভ হওয়া সম্ভব না। নেগেটিভ হলে হতে পারে একমাত্র এই রাশিমালাটার মান, অর্থাৎ রো এস মাইনাস রো এফ। তোমরা আবার বলতে পারো ভাইয়া এটা তো কঠিনের ঘনত্ব আর এটা তো তরলের ঘনত্ব। সো কঠিনের ঘনত্ব তো সবসময় তরলের চেয়ে বেশি। বেসিক্যালি এই জিনিসটা যে কঠিনের ঘনত্ব তা ভুল। এই জিনিসটা কঠিনের ঘনত্ব না হয়ে তোমার গোলকটা কিন্তু বায়ুর তৈরিও হতে পারে। যেমন একটা এক্সাম্পল যদি দেখায় তাহলে তোমাদের জন্য আলোচনা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, এটা হচ্ছে গোলক, কঠিন বস্তু দ্বারা তৈরি। সো এই ক্ষেত্রে রো এস হচ্ছে এটার ঘনত্ব, আর এটা হচ্ছে বায়ু, যেটা কোকের ক্ষেত্রে সাধারণত দেখে থাকো। বায়ু বুদবুদগুলো কোকের ক্ষেত্রে কি ওপরের দিকে উঠতে থাকে, রাইট? সো এগুলোই তো গোলক, তাই না? সো এগুলো কি দ্বারা ফিল আপ, এগুলো বায়ু দ্বারা ফিল আপ। সো এই ক্ষেত্রে গোলকটা কিন্তু বায়ু দ্বারা তৈরি, অর্থাৎ এটা কিন্তু বায়ুর ঘনত্ব বসাতে। তো এই ক্ষেত্রে চিন্তা করে দেখো, এটার জন্য কি ছিল, এটার জন্য তোমার রো এস যেটা, সো রো এসটা কিন্তু রো এফ থেকে বড়। আবার এটার জন্য চিন্তা করে দেখো, এটার জন্য কিন্তু রো এস যেটা, যেহেতু বায়ুর ঘনত্ব, এটা ছোট রো এফের তুলনায়। সো এইটার জন্য তুমি যদি এই হিসাবটা করো তাহলে এইটার জন্য এই হিসাবটা করলে কি আসবে, নেগেটিভ আসবে। আবার এটার জন্য তুমি এই হিসাবটা করলে, এই হিসাবটা যদি করো, এই হিসাবটা করলে কি আসবে, পজিটিভ আসবে, রাইট? সো আমাদের খেয়াল রাখতে হবে যে যদি আমাদের এই ভি এর ভ্যালু হিসাব করে কখনো পজিটিভ আসে তাহলে এরকম একটা সিচুয়েশন মানে আমাদের বস্তুটা প্রান্তবেগ নিয়ে নিচের দিকে পড়ছে, অর্থাৎ বস্তুটা কী ধরনের বস্তু, কঠিন বস্তু।
আর যদি এইটা হিসাব করে কখনো নেগেটিভ আসে, যেহেতু নেগেটিভ আসার সম্ভব দেখছই, মানে বিয়োগ করলে নেগেটিভ আসতে পারে, সো নেগেটিভ আসে তাহলে তোমার বুঝতে হবে এটা হচ্ছে এরকম কোনো সিচুয়েশন, অর্থাৎ এখানে হচ্ছে বায়ু বুদবুদ হওয়ার সম্ভাবনা আছে। সো এটা আসলে ওপরের দিকে উঠছে। দেখো এখানে কিন্তু জিনিসগুলো কি ওপরের দিকে উঠছে, তার মানে এখানে তাদের ওঠাটা কীরকম, এখানে একটু কেঁপে কেঁপে এরকম করে উঠে। তোমরা খেয়াল করলে দেখবে এটা কোক যদি নাড়া দাও, ঝাঁকা দাও, তারপরে যদি খোলো, তাহলে যেটা দেখবে সেটা হচ্ছে কি এটা প্রথমে এরকম কেঁপে কেঁপে উপরে উঠবে, তারপর একটা সোজাভাবে উপরের দিকে উঠবে, রাইট? সো আমরা এরকম বায়ু বুদবুদ ওঠার ঘটনাটা দেখেছি। অ্যাকোরিয়ামেও তোমরা দেখেছো অ্যারেশন যদি করো, অ্যারেশন মিটার যদি লাগিয়ে রাখো, তাহলে যেটাকে আমরা বলি অক্সিজেন দেওয়া মাছকে, তো সেই সময় কিন্তু দেখছি যে আমরা এরকম করে বায়ু বুদবুদগুলো উপরে উঠে তারপরে সোজা উপরের দিকে উঠতে থাকে। তাহলে আমরা জেনে গেলাম প্রান্তবেগের মান কোন সূত্র দিয়ে বের করতে হয়, আর প্রান্তবেগের সাইন দেখে কি ডিসিশন নিব, উপরের দিকে ওঠা না নিচের দিকে নামা, প্লাস হলে নিচের দিকে নামা আর মাইনাস হলে উপরের দিকে ওঠা। তো আমরা চলো এবার প্রান্তবেগ নিয়ে একটা ম্যাথ করে আসি, তাহলে আমাদের আলোচনাটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছি, এগুলো কিন্তু খুবই আসে। তো এখানে কি দেওয়া আছে, 4 মিলিমিটার ব্যাসার্ধের একটি লোহার বল কেরোসিন তেলের মধ্যে 4 × 10⁻² মিটার পার সেকেন্ড প্রান্তবেগ নিয়ে পড়ছে। লোহা ও কেরোসিন তেলের ঘনত্ব যথাক্রমে 7.8 × 10³ কেজি পার মিটার কিউব এবং 0.8 × 10³ কেজি পার মিটার কিউব। কী কী দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, স্মল আর দেওয়া আছে, আর প্রান্তবেগের মান দেওয়া আছে, লোহা আর কেরোসিনের মধ্যে দিয়ে কেরোসিন তেলের মধ্যে দিয়ে পড়ার একটি ঘটনা বলে দেওয়া আছে, কেরোসিন তেলের ঘনত্ব দেওয়া আছে, মানে রো এস রো এফ এগুলো দেওয়া আছে, আবার পানির সান্দ্রতা গুণাঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে প্রথম প্রশ্ন জানতে চাওয়া হয়েছে কেরোসিনের সান্দ্রতা গুণাঙ্ক কত। পরের প্রশ্ন হিসেবে জানতে চাওয়া হয়েছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে লোহার বলটি পানির ভেতর দিয়ে পড়লে এর প্রান্তবেগ বৃদ্ধি পায়। এখানে খেয়াল রাখবা প্রান্তবেগ অন্তবেগ একই কথা, দুইটা সিনোনিম আর কি, শেষ বেগ আর কি বলতে পারো। সো আমরা প্রথম প্রশ্নটা যদি করতে চাই, প্রথম প্রশ্নের জন্য কী কী দেওয়া আছে আমার কাছে, প্রথম প্রশ্নের জন্য আমার কাছে দেওয়া আছে লোহার বলের ব্যাসার্ধ দেওয়া আছে, যেটা মিলিমিটারে দেওয়া ছিল, এটাকে আমি মিটারে নিয়ে নিয়েছি, 4 × 10⁻³ মিটার। আমাদের প্রান্তবেগ দেওয়া আছে, প্রান্তবেগ দেওয়া আছে ভি 4 × 10⁻², এটা কেরোসিনের মধ্যে প্রান্তবেগ আর কি প্রথম ক্ষেত্রে, এত মিটার পার সেকেন্ড। পরের টার্ম হিসেবে দেওয়া আছে লোহার বলের ঘনত্ব দেওয়া আছে, যেটা রো এস দেওয়া আছে 7.8 × 10³ কেজি পার মিটার কিউব, যেহেতু গোলক হিসেবে লোহার ব্যবহার করা হয়েছে। কেরোসিনের ঘনত্ব যেহেতু কেরোসিন হচ্ছে ফ্লুইড, সো রো এফ 0.8 × 10³ কেজি পার মিটার কিউব। তো আমরা অভিকর্ষজ ত্বরণ জি এটা জানি 9.8, তো আমাদের এখানে লাগবে কি সান্দ্রতা গুণাঙ্ক। সো সান্দ্রতা গুণাঙ্ক মানে ইটা লাগবে, সো কেরোসিনের জন্য ইটা লাগবে। সো আমরা ফর্মুলাটা লিখে ফেলি প্রান্তবেগের। সো প্রান্তবেগের ফর্মুলা হচ্ছে ভি = 2/9 r² g রো এস মাইনাস রো এফ ডিভাইডেড বাই ইটা। সো এখান থেকে আমি ইটাটা বাদে বাকি সব কিছু বসাবো, তাহলেই কিন্তু আমার ইটাটা চলে আসবে। খুবই সিম্পল ম্যাথ, খালি ভি এর ভ্যালু বসাবে, r² আর এর ভ্যালু বসাবে, জি এর ভ্যালু বসাবে, সব খালি এস এককে নিয়ে জাস্ট ভ্যালুগুলো বসালেই কিন্তু চলে আসে, তেমন কঠিন কিছু না। তো এই ম্যাথগুলো কিন্তু ভালো দিক যেটা ফর্মুলাটা একটু বড়সড় হলেও এই ম্যাথগুলো কিন্তু জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই, সবগুলো চলকই দেওয়া থাকে, একটা চলকই জানতে চায়, সো পক্ষান্তর করে ম্যাথটা করলেই আসলে হয়ে যায়। তো তোমরা অবশ্যই ক্যালকুলেটারে মিলিয়ে নিবে হিসাবটা, এটা কত আসে আমার জন্য 6.0978 ইন্টু এটা আছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, ঠিক আছে। সো আমরা পেয়ে গেলাম কেরোসিনের জন্য সান্দ্রতা গুণাঙ্ক কত। এবার আমরা চলে আসি এরপরের প্রশ্নটা বলে দেওয়া ছিল গাণিতিক বিশ্লেষণের সাহায্যে দেখাও লোহার বলটি পানির ভেতর দিয়ে পড়লে এর প্রান্তবেগ বৃদ্ধি পায়। তো আমরা লোহার বলটি যদি পানির ভেতর দিয়ে পড়ে, তাহলে লোহার বলের ব্যাসার্ধ যেটা সেটা আমরা দিয়ে দিলাম, আর আগের মতোই দিয়ে দিলাম। লোহার বলের ঘনত্ব রো এস, যেটা আগের মতোই। এইখানে আমরা পানির মধ্যে পড়া নিয়ে যাচাই করব। সো পানির মধ্যে পড়ার জন্য পানির ঘনত্ব নিয়ে আলোচনা করব। সো পানির ঘনত্ব আমাদের দেওয়া থাকবে না, মুখস্থ রাখতে হবে, যেটা আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব। তো রো এফ আমার আসলো 10³ কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে পানির ঘনত্ব। তো এবার পানির সান্দ্রতা গুণাঙ্ককে ইটা প্রাইম বলছি আমি, ইটা প্রাইম হচ্ছে দেওয়া আছে 0.001002 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। তো আমরা বের করব কি, আমরা বের করব যে পানির মধ্য দিয়ে লোহার বলটা কত প্রান্তবেগে পড়ে, অর্থাৎ এটাকে যদি ভি প্রাইম বলি, তো ভি প্রাইমটা কত পানির মধ্য দিয়ে লোহার বলের প্রান্তবেগটা। তো ভি প্রাইম = 2/9 r² g রো এস মাইনাস রো এফ ডিভাইড বাই ইটা প্রাইম। সো রো এফ হিসেবে এখন কারটা ব্যবহার করব, পানিরটা ব্যবহার করব, আর ইটা প্রাইম হিসেবে পানিরটা ব্যবহার করব। সো এগুলো পানির জন্য বসাই। সো আমরা এই ভ্যালুগুলো লিখে রেখেছি, ভ্যালুগুলো
যদি বসাই এখানে, তা ভি প্রাইমের ভ্যালু আমার আসে 236.47 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ বেগ। সো এত বেগে, প্রান্ত বেগে পানির মধ্য দিয়ে গোলকটা নিচের দিকে পড়বে। তো আমরা দেখতেই পাচ্ছি যে কেরোসিনের মধ্যে কত অল্প একটা বেগে পড়তো, আর পানির মধ্য দিয়ে লোহার গোলকটা কত বেশি একটা বেগ নিয়ে পড়ছে। তো আমরা বলতে পারি কেরোসিনের লোহার বেগের প্রান্তবেগ ছিল এত, যা পানিতে অন্তবেগের চেয়ে অনেক কম, তাই লোহার বলটি পানির ভেতর দিয়ে পড়লে অনেক প্রান্তবেগ বৃদ্ধি পাবে। সো আমাদের প্রশ্নটা এই পর্যন্তই। আমরা এরকম অনেক প্রবলেমই আমাদের আসতে পারে। সো সবগুলো প্রবলেমই আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে চিন্তা করে করব। ফর্মুলা আমার একই থাকবে, ফর্মুলা চেঞ্জ হবে না। সো তোমরা টেস্ট পেপার বা এগুলো ঘাটাঘাটি করে একটু বাকি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।